হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের আজকের প্রশ্নগুলো এক এক করে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্নে কি বলছে, যে রাশির একক তিনটি মূল একক দ্বারা গঠিত সেটি হলো। তাহলে এই যে অপশানগুলো আছে এটার মধ্যে কোনটা তিনটি মূল একক দ্বারা গঠিত। আমরা এগুলো সহজেই করতে পারি। কিভাবে করতে পারি, আমরা যদি এদের এককগুলো জানি তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি ব্যাপারটা চলে আসবে। যেমন ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি, মিটার মানে হচ্ছে এখানে একটা ইউনিট পাচ্ছে, আর সেকেন্ড মানে এখানে দুটো আমরা একক পাচ্ছি। সেকেন্ড মানে সময়ের একক, আর মিটার মানে দূরত্বের একক। ঠিক আছে। এরপরে ঘনত্ব দেখো, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তার মানে হচ্ছে কেজি পার মিটার কিউব, তাই তো, বা সেন্টিমিটার, বা আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউব লিখতে পারি। এখানেও দেখো দুটো একক পাচ্ছি আমরা। ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে ভরের ক্ষেত্রে আমাদের ধরো কেজি পাচ্ছি, আর বেগ মানে হচ্ছে আহ, ধরো মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে কেজি পাচ্ছি, মিটার পাচ্ছি, আবার সেকেন্ড পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু তিনটে ভৌত রাশি চলে আসছে। তাহলে অ্যান্সার কিন্তু এটা হবে। অর্থাৎ বলছে যে রাশির তিনটি মূল মূল একক দ্বারা গঠিত। তাহলে ভরবেগ কিন্তু তিনটি মূল একক দ্বারা গঠিত। কেজি বলতে এখানে ভরকে বোঝাচ্ছে, এবং বেগ, বেগ মানে হচ্ছে তোমার দূরত্ব এবং তার সাথে সময়, এই দুটোকেই কিন্তু মানে এখানে এই দুটোই আসছে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত হয়? লঘিষ্ঠ ধ্রুবকের মান এটা কত হবে? অপশানগুলো দেখো, 1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার, নাকি 0.001 সেন্টিমিটার। এটার অ্যান্সার হয়ে যাবে, দেখো এটা অ্যান্সার হয় 1 মিলিমিটার। 1 মিলিমিটারকে আমরা লিখতে পারি 0.1 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? 0.1 সেন্টিমিটার। অপশান বি, এটা তোমরা মনে রেখে দেবে, 0.1 সেন্টিমিটার। পরের প্রশ্ন দেখো, বলছে যে অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম 1 সেকেন্ডে অবরোহণ করে কতটুকু? তাহলে অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল কোনো একটা বস্তুকে অবাধে যদি ফেলে দেওয়া হয় তাহলে সেটা 1 সেকেন্ডে বলছে যে কতটুকু দূরত্ব সেটা অতিক্রম করবে। তো আমরা জানি যে দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো। বা এর জায়গায় আমরা যখন অভিকর্ষ ত্বরণের ব্যাপার আসে তখন আমরা জি লিখে দিই, হাফ ইন্টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার লিখি। এখন ইউ মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় বেগ কত ছিল? প্রাথমিক অবস্থা অবশ্যই বেগটা 0 ছিল, তাই তো। আর সময় আমাদের বলে দিয়েছে যে 1 সেকেন্ড, তাহলে আমরা এখানে 1 লিখে দিলাম, প্লাস হাফ ইন্টু জি এর মানটা আমরা বসাবো না, কারণ এখানে অপশানে সব জি দেওয়া আছে অলরেডি, মানে জি রেখে দিয়েছে। ইন্টু টি মানে কি? টি মানে হচ্ছে 1 সেকেন্ড 1 স্কোয়ার। এটা শূন্য হয়ে গেল। আর এখানে দেখো, এখানে হয়ে যাচ্ছে জি/2, তাই না। হাফ ইন্টু জি মানে হচ্ছে জি/2 হয়ে যাচ্ছে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত সেটি কি? রকেটের গতি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? রৈখিক ভরবেগ, বল, ভর, নাকি গতিশক্তি? এটা অ্যান্সার হয়ে যাবে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ আগেও তোমরা করেছো এটা। রকেটের গতি সংরক্ষণ নীতি হচ্ছে রৈখিক ভরবেগের ওপর। আচ্ছা, নেক্সট দেখো, অ্যালুমিনিয়ামের দশম ইলেকট্রনটি কোন কক্ষে প্রবেশ করে? দেখো, কোশ্চেনটাকে, নর্মাল কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে স্টুডেন্টদেরকে, মানে পাজেল করার জন্য। ঠিক আছে। তো অ্যালুমিনিয়ামের আমরা কি জানি? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 13। তাহলে আমাদের কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। কে কক্ষে কটা থাকবে? প্রথমে দুটো, এল কক্ষে 8টা, আর এম কক্ষে 3টে থাকবে, তাই না। কে কক্ষে প্রথমে দুটো থাকবে, এল কক্ষে থাকবে 8টা, এম কক্ষে থাকবে 3টে। তাহলে আমাদের বলছে যে এখানে অ্যালুমিনিয়ামের দশম ইলেকট্রনটি কোন কক্ষে প্রবেশ করে? অবশ্যই দশম ইলেকট্রনটা আমাদের এই 2 নম্বর কক্ষে থাকছে। 2 + 8 মানে 10। তাহলে দশমটা আমাদের নিশ্চয়ই 2 নম্বর, অর্থাৎ এল কক্ষে থাকবে। ঠিক আছে, এল কক্ষে থাকবে। নিউট্রনবিহীন পরমাণুটি হলো, তো নিউট্রনবিহীন কোনটা? দেখো, আমরা হাইড্রোজেনের 3টে আইসোটোপ পেয়েছি, H11, 12, 13। তার মধ্যে যেটা H11 এর ক্ষেত্রে দেখো, এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 আর ভর সংখ্যা হচ্ছে 1। তাহলে ভর সংখ্যা থেকে আমরা যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ করি বা প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে আমাদের নিউট্রন সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে কত আসছে? 0। অর্থাৎ নিউট্রনবিহীন পরমাণু হচ্ছে H11 মানে হচ্ছে প্রোটিয়াম। ঠিক আছে, প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন আমরা বলতে পারি। নেক্সট দেখো, পরের প্রশ্নে কি বলছে, যে 1 মিলিমোল অ্যামোনিয়ার ভর কত?
তো অ্যামোনিয়ার সংকেত কি? NH3। নাইট্রোজেনের যদি আমরা পারমাণবিক ভর মানে 17, নাইট্রোজেন N হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের 1 গুণ 3 কত হচ্ছে? 17 হয়ে যাচ্ছে, 17 হয়ে যাচ্ছে, তাই তো? এবার 17 দেখো, 17 তো গ্রাম, 17 গ্রাম, তার মানে কি এই যে 17 গ্রাম বলছে 1 মিলিমোল অ্যামোনিয়ার ভর কত? তো 1 মোল অ্যামোনিয়ার ভর হচ্ছে তোমার 17 গ্রাম, আর মিলিমোল বলছে, তাহলে 1 মোল মানে কি? 1 মোল মানে কিন্তু 1000 মিলিমোল, ঠিক আছে? 1000 মিলিমোল, 1000 মিলিমোল। তাহলে জাস্ট একটা কাজ করবে, এই যে 17 আছে, 17কে তুমি 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 0.017 এটা চলে আসবে, ঠিক আছে? 0.017 গ্রাম, এটা অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশান ডি হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে যে অ্যাভোগাড্রো সংখ্যার মান প্রথম নির্ণয় করেন কে? বিজ্ঞানী অ্যাভোগাড্রো, ডাল্টন, মিলিকান নাকি বয়েল? এটা অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞানী মিলিকান, ঠিক আছে? বিজ্ঞানী মিলিকান প্রথমে এন এর মান অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার মান তিনি নির্ণয় করেন। পরের প্রশ্নগুলো একটু দেখে নিই আমরা। 2 দাগের প্রশ্নগুলো আছে। প্রথম হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা কী রাশি? তো এটা স্কেলার না ভেক্টর রাশি? এটা অবশ্যই মনে রেখে দেবে, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি। পরের প্রশ্ন দেখো 2 নম্বরের, বলছে ঘনত্বের সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক লেখো বলেছে, তাই তো? সম্পর্ক লিখতে বলছে। দেখো ঘনত্বের আমরা যদি দেখি এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কী আর সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কী? তো সিজিএস পদ্ধতিতে হচ্ছে ঘনত্বের একক কী? একক হয়ে যাবে, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। এখন ভর মানে কি? ভর মানে হচ্ছে ধরো গ্রাম পার, এটা হবে সেন্টিমিটার কিউব, আর এসআই পদ্ধতিতে কি হবে? কেজি পার মিটার কিউব, ঠিক আছে? তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এটা হচ্ছে এসআইতে হচ্ছে কেজি পার মিটার কিউব। এখন আমরা যদি বলি যে 1 কেজি পার মিটার কিউব সমান কি হবে? দেখো 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম, 1000 গ্রাম। আর মিটার কিউব মানে সেটাকে যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই, মিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে কিউব মানে 100 3বার, 100 গুণ 100 গুণ 100, ঠিক আছে? এটা সেন্টিমিটার কিউব হয়ে গেল। তাহলে আমরা 3টে শূন্য কেটে দিই, এখানে 3টে শূন্য কাটলে এখানে দেখো আরও 3টে শূন্য পড়ে থাকছে, অর্থাৎ 1/10 কিউব, এটা গ্রাম পার সেন্টিমিটার কিউব আসছে, অর্থাৎ 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তাহলে 1 কেজি পার মিটার কিউব মানে হচ্ছে 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এটা তোমরা পুরোটাই লিখবে, ঠিক আছে? এটা পুরোটাকেই লিখতে হবে, তাহলেই এটা সম্পর্ক তৈরি হয়ে গেল। দেখো এই টাইপের কোশ্চেন সাধারণত পরীক্ষায় সেভাবে আমি দেখিনি কখনো, কিন্তু দেখো এবার ঘুরিয়ে পেঁচিয়ে দিতেই পারে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো আরেকটা কোশ্চেন এখানে বাকি রয়েছে যে সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত কত করা হয়? তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের। আমরা জানি যে 5:2:1 অনুপাতে রাখা হয়, তাই তো? তো কেন রাখা হয় এটাও কিন্তু পরীক্ষায় আসে, যে সাধারণ তুলাযন্ত্রে বাটখারা অনুপাত 5:2:1 কেন রাখা হয়? পড়ে নেবে এটা ভালো করে। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে যে সমবৃত্তীয় গতি বলতে কি বোঝো? সমবৃত্তীয় গতি কাকে বলে? আচ্ছা এটা কি লিখবে তোমরা? সমবৃত্তীয় গতি মানে কি? যে কোনো বস্তু যখন একটা বৃত্তাকার পথে, লিখে দিচ্ছি, কোনো বস্তু যখন একটি বৃত্তাকার পথে সমান দ্রুতিতে চলে তখন তার গতিকে আমরা কি বলবো? তখন তার গতিকে সমবৃত্তীয় গতি বলবো, ঠিক আছে? সমবৃত্তীয় গতি বলে। তো কোনো একটা বস্তু যখন সেটা বৃত্তাকার পথে সমান দ্রুতি নিয়ে চলবে, ঠিক আছে? তখন তার গতিকে আমরা বলবো সমবৃত্তীয় গতি। পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন বলছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার
যোগফল সর্বদা শূন্য হয়, এটা সত্য না মিথ্যা? দেখো আমরা দেখেছি যে কোনো একটা বস্তুর উপর যদি ক্রিয়া ধরো F1 যদি প্রয়োগ করা হয় সেটারই একটা বিপরীত প্রতিক্রিয়া, ঠিক আছে, যদি আমরা বলি বিপরীত, তো সেক্ষেত্রে -F2 বিপরীতভাবে অ্যাপ্লাই হয় আর কি। তাহলে কিন্তু ক্রিয়া এবং প্রতিক্রিয়ার যোগফল সর্বদা শূন্য হয়, এই যে কথাটা বলছে এখানে জিনিসটা কিন্তু একই বস্তুর উপর ক্রিয়া করে না, তাই না? ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময় দুটো ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। তার জন্য তাদের যোগফল শূন্য হয়ে যে একে অপরকে বাতিল করে দেয়, এই ব্যাপারটা কিন্তু এখানে আসবে না। তো এটা আমরা মিথ্যা লিখব। এটা কি লিখব? এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে? যেহেতু একই বস্তুর উপর ক্রিয়া করে না, তার জন্য এদের যে যোগফলটা শূন্য হয়ে একজনের যে ক্রিয়াকে অন্যজন প্রশমিত করে দিচ্ছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। নিউটনের ড্যাশ গতিসূত্রকে জার্ডের সূত্র বলে। তো জানো তোমরা প্রথম গতিসূত্রকে, নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা জার্ডের সূত্র বলি। ঠিক আছে? নেক্সট বলছে যে ক্যাথোড রশ্মি আধানের প্রকৃতি কীরূপ? ক্যাথোড রশ্মি আধানের প্রকৃতি কীরূপ? তো এটা হচ্ছে নেগেটিভ হয়, অর্থাৎ ঋণাত্মক, বাংলায় যদি আমরা লিখি ঋণাত্মক হয়। ঠিক আছে? ক্যাথোড রশ্মির আধানের প্রকৃতি, আধান হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ হয়, নেগেটিভ। নেক্সট দেখো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষায় কত মিলিমিটার পুরু পাতলা সোনার পাত ব্যবহার করা হয়? তো এটা মনে রাখবে 0.404 এত, আচ্ছা মিলিমিটার বলেছে না, এটা তো মিলিমিটার, আচ্ছা মিলিমিটার যেহেতু বলেছে তাহলে আরেকটা শূন্য কমিয়ে দাও এখানে, এটা সেন্টিমিটারে চলে আসছে, এটা হবে 0.0004। ঠিক আছে, এত মিলিমিটার, এত মিলিমিটার। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কত মিলিমিটার পুরু সোনার পাতের ব্যবহার করা হয়েছিল? এটা হবে 0.0004 মিলিমিটার। পরের প্রশ্ন দেখো, এই যে বেরিলিয়াম 9.4 আছে, হিলিয়াম আছে 2.4, আর কার্বন এটা এটা 9 হবে না, এটা 6 হবে, 612 প্লাস ড্যাশ। এখানে দেখো এখানে পারমাণবিক সংখ্যা কত আছে, মানে 4 আর 4 2 6, এখানেও দেখো 6 আসছে, তাই তো? তাহলে এখানে আমাদের ব্যালেন্স যদি আমরা করি, এখানে 4 2 6, এখানেও 6, তার মানে এখানে শূন্য চলে আসবে, শূন্য চলে আসবে। নেক্সট দেখো এখানে 9, 9 আর 4 কত, 13 হয়ে যাচ্ছে, আর এখানে আছে 12, এখানে যদি 12 হয় তাহলে এখানে নিশ্চয়ই 1 আসবে। তাহলে কার এরকম ভর সংখ্যা 1 এবং এটা হয়ে যাবে নিউট্রন। ঠিক আছে, এটা কি হয়ে যাবে? নিউট্রন হয়ে যাবে। নিউট্রনের আমরা কি জানি? নিউট্রন হচ্ছে মানে আধানবিহীন, তাই তো? আধানবিহীন। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে এটা। তোমরা জাস্ট ব্যালেন্স করে দেবে এখানে, এই বাম দিক আর ডান দিকটা ব্যালেন্স করলেই তোমরা পেয়ে যাবে। আর নিউট্রনের সংকেত হচ্ছে এটা, এটা মনে রেখে দেবে। আচ্ছা নেক্সট দেখো, তোমাদের এই কয়েকটা প্রশ্নই আলোচনা করলাম, পরের ভিডিওতে আরও অন্য প্রশ্নগুলো আলোচনা করব।